আপনারা দেখছেন আরও 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বৈধ। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন দাখিল হয়েছিল, সেই মনোনয়ন বৈধ বলেই জানতে পারা যাচ্ছে। এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিধানসভায়, রাজ্যসভায় যেহেতু নির্বাচন হয়, বিধানসভার বিধায়কদের যে ভোট, সেই একক প্রতিস্থাপনযোগ্য যে প্রতিনিধিত্বমূলক ভোট, তার মাধ্যমেই এই ভোট হয়। এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেহেতু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল, যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছে তাদের, ফলে একজন রাজ্যসভার প্রার্থীকে নির্বাচনে জয়ী করা অত্যন্ত সহজ বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। মনোনয়ন নিয়ে কি জানতে পারা গেল? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের রাজ্যসভায় যে একমাত্র আসন, সেখানে জয়লাভ এক প্রকার নিশ্চিত। কিছুক্ষণ আগে বিধানসভা সচিবালয়ে তার স্কুটনি শেষ হয়েছে এবং ত্রুটিহীন সেই স্কুটনিতে প্রমাণ পাওয়া গেছে এবং তারপরেই কিন্তু তিনি আজকে বিধানসভায় এসেছিলেন এবং স্কুটিনি প্রক্রিয়ার পরে তিনি স্বভাবতই খুশি। আগামী পরশুদিন অর্থাৎ 13 তারিখ তাকে রাজ্যসভায় যে জয়ী সার্টিফিকেট, সেটা বিধানসভা সচিবালয় থেকে সুকুমার রায় মহাশয় দেবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে এই আসনটি খালি হয়েছিল, যে আরজিকরের পরিবেশে, যেখানে জহর সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তারপরে তিনি পদত্যাগ করেছিলেন, তারপরে সেই জায়গাটা ফাঁকা হয়। সেই জায়গায় স্থলাভিষিক্ত হলেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আগামী 13 তারিখ তাকে জয়ী সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে তিনি দিল্লি রওনা হবেন বলে জানিয়েছেন। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে শুক্রবারই দেওয়া হবে রাজ্যসভার প্রার্থী হিসেবে বিজয়ীর সার্টিফিকেট। তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মঙ্গলবারই দীঘায় পৌঁছেছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই আজকে জগন্নাথ মন্দির পরিদর্শন করার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর, আর কি কর্মসূচি রয়েছে বলে জানতে পারছো? দেবজ্যোতি, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দীঘায় পৌঁছে গিয়েছেন। আজকে তিনি দীঘায় থাকবেন এবং আগামীকাল তার কলকাতায় ফিরে আসার কথা। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জগন্নাথ মন্দির পরিদর্শন ছাড়া আর কি কর্মসূচি রয়েছে জানতে পারছো? দেখো অঙ্কুর, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন, তেমনি কিন্তু তিনি যেতে পারেন তার পার্শ্ববর্তী আরো একটি সমুদ্র সৈকতে তিনি পরিদর্শন করবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ তিনি দেখে তারপরে পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং বেশ কিছু জায়গাতে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাগুলো তৈরির সমাধানের জন্যই তিনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের নিয়ে গেছেন। এবং যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, যে আগামী বছরের যে রথযাত্রা আছে তার আগেই পথ চলা শুরু হবে এই জগন্নাথ দেবের মন্দিরটি। একেবারে আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবহার করে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে এবং হিডকোকে এর কাজকর্মের দায়িত্ব দেওয়া এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছেন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা কি রকম হবে এবং তার ভোগ থেকে শুরু করে বিভিন্ন দ্বৈতাপতিদের সঙ্গেও তিনি কথাবার্তা বলবেন। অর্থাৎ আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে, অর্থাৎ দীঘার যে সমুদ্র সৈকত, সেখান থেকে একটি আন্তর্জাতিক জায়গায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ। একেবারে পুরীর আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে এবং সেখানে রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার, মানুষের ঢোকার ব্যবস্থা এবং বেরোনোর জন্য নির্দিষ্ট পথ তৈরি, সর্বোচ্চ স্তরের কর্তাদের নিয়ে তিনি আজকে শেষ মুহূর্তে
করবেন এবং সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর কিছুক্ষণের মধ্যে পরিদর্শন করবেন এই জগন্নাথ মন্দির। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেলেন সুখেন্দু শেখর রায়। আজ দিল্লিতে যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের সময় সুখেন্দু শেখরের বক্তব্য ঘিরে দূরত্ব তৈরি হয়েছিল এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের পক্ষ থেকেও তার বক্তব্যের প্রেক্ষিতে তাকে তলব করা হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। পরবর্তীকালে ভুল স্বীকার করে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন সুখেন্দু শেখর রায়। এরপরেই অবশেষে দলের যে বৈঠক সেই বৈঠকে ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনকে চিঠি দেওয়া হলো। WBJD এর মেডিকেল কাউন্সিলের বিভিন্ন ধারা উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনকে চিঠি দেওয়া হলো। MBBS হিসেবে রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও কেন MS ENT লিখছেন তিনি, এমন প্রশ্ন তুলেই কমিশনকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। আপনাদের জানিয়ে রাখি, আশফাকুল্লাহ নাইয়ার যে শংসাপত্র রয়েছে সেই শংসাপত্রকে নিয়েই এবার প্রশ্ন তুলে দেওয়া হলো। হাওড়ার বরগাছিয়ায় পঞ্চায়েত মিটিংয়ে ধুন্ধুমার। মিটিংয়ে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের মারামারির ঘটনা ঘটল, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার বরগাছিয়ায় পঞ্চায়েতের মিটিংয়ে ধুন্ধুমার, প্রধান এবং উপপ্রধানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, আহতও হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পঞ্চায়েতের শিল্প সঞ্চালক, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ঠিক কি নিয়ে এই বরগাছিয়া পঞ্চায়েতে মারামারি হলো? বরগাছিয়া পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েতে মিটিং চলছিল, সেখানে উপস্থিত ছিলেন প্রধান পূজা হাজরা সহ পঞ্চায়েতের সদস্যরা। এবং যেটা দেখা যায়, উপপ্রধান অর্থাৎ উপপ্রধান যখন এসে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি প্রধানকে বলে এবং গালিগালাজ করতে থাকে, বিভিন্ন তোলাবাজি অভিযোগ তুলতে থাকে, পাশাপাশি এলাকায় কাজ হয়নি সেই অভিযোগও তুলতে থাকে। দুপক্ষে একেবারে মিটিংয়ের মধ্যে ধুমধুমার পরিস্থিতি কাণ্ড তৈরি হয়, তাকে একে অপরকে মারার জন্য হয়। সেখানে দেখা যায় যে পঞ্চায়েতের সদস্য তাকে মারা হয় এবং লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে মারা হয় অভিযোগ উঠেছে। মঞ্জুর আলম মল্লিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ মঞ্জুর আলম করেছে, তাকেও মারধরের চেষ্টা করা হয়েছিল, তিনি পাল্টা মারধরে হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে পঞ্চায়েতের ভেতরে মারপিট, একে অপরকে মারামারির হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তৃণমূল কংগ্রেস এখন প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই একই দলের যে প্রধান উপপ্রধান, সেই উপপ্রধান দুজনের মধ্যে কাজ নিয়ে বিভিন্ন তোলাবাজির অভিযোগ তুলছে, বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কথা বলতে এসেছিলেন এবং কথা বলতে বলতে নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবং মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বিভিন্ন তোলাবাজির প্রতিবাদ করায় বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে না এবং সেটা যেটা জানা যাচ্ছে যে এই যে মারা হয়েছে এবং
বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি স্থানীয় পুলিশ স্টেশনে? দেখো, পঞ্চায়েত প্রধান নিজেই পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, পাল্টা উপপ্রধানও অভিযোগ জানিয়েছে জগৎবল্লভপুর থানা, তবে কাউকে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বন্দুকটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, কেন আগ্নেয়াস্ত্র নিয়ে পঞ্চায়েতের মিটিং এর মধ্যে ঢোকা এবং আগ্নেয়াস্ত্র বের করে মারধরের অভিযোগ যেটা উঠছে বারবার, সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে কেন মিটিং এর মধ্যে ঢোকা হলো, এবং একই দলের দুই প্রধান উপপ্রধান তাদের মধ্যে গন্ডগোল, হাতাহাতি এবং মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, শিল্প সঞ্চালকের হাওড়া মাথা তৃণমূল ফাটিয়ে দেওয়ার কংগ্রেসের অভিযোগ পক্ষ উঠল। থেকে কি বলা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে? দেখো, গ্রামীণ যে পঞ্চায়েতের যে নিয়ে গন্ডগোল, এখনো পর্যন্ত দলের তরফ থেকে কিছু বলা হয়নি, তবে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে যে একই দলের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তাদের মধ্যে গন্ডগোল, বিভিন্ন কাজে নিয়ে গন্ডগোল, তোলাবাজির অভিযোগ এবং গালিগালাজ কটূক্তি, অর্থাৎ নিজেদের মধ্যে এই গন্ডগোলকে নিন্দার চোখে দেখছে বিরোধীরা, এবং এই অবিলম্বে যারা এই ঘটনা করে তাদের গ্রেপ্তারের দাবি করছে ওখানকার প্রধান। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারে সকাল থেকে রেল অবরোধ চলে। জোড়াই রেল স্টেশনে এই রেল অবরোধ দীর্ঘক্ষণ ধরে চলে। এই রেল অবরোধ কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন রবিউল হোসেন। রবিউল, কি জানতে পারা যাচ্ছে? দেখি, পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজকে সকাল 7টা থেকে আসাম বাংলা সীমান্তে জোড়াই রেল স্টেশনে যে রেল অবরোধ চলছিল সেই অবরোধ কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছে। একেবারেই অবরোধ উঠে যাওয়ার পর গ্রেটার নেতা বংশীবদন বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তারা মূলত যে দাবি নিয়ে রেল অবরোধ করেছিলেন, স্থানীয় রেলের দায়িত্বে যে যিনি রয়েছেন আধিকারিক ডিআরএম, তার সঙ্গে কিন্তু কথা হয়েছে। কথা হওয়ার পর তিনি সেই গ্রেটার নেতাকে এবং গ্রেটারের কর্মী সমর্থকদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তাদের দাবিপত্রগুলো রেলের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিককে জানাবে এবং সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করবে। আর ডিআরএম এর কাছ থেকে এমন প্রতিশ্রুতি শোনার পরেই কিন্তু গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা তারা কিন্তু সেই রেল রোকো আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে এই দীর্ঘ 5 ঘন্টা যে রেল রোকো আন্দোলন, সেই আন্দোলনের ফলে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই যাত্রী ভোগান্তি শুরু হয়ে গিয়েছিল এবং এই যে জোড়াই রেল স্টেশন রয়েছে, আসাম থেকে বাংলায় প্রবেশের মুখে প্রথম বাংলা রেল স্টেশন হলো জোড়াই রেল স্টেশন, এবং এই আন্দোলনের জেরে সকাল থেকে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেন, সেই ট্রেনকেও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই সাথে আরো 4খানা ট্রেনকেও বাতিল করা হয়েছে এবং অপরদিকে প্রায় 6টি ট্রেনকে ঘুরপথে চালানো হয়েছে। সব মিলিয়ে এখন কিন্তু গ্রেটার কর্মীরা সেই জোড়াই রেল স্টেশন ছেড়ে তারা বাড়ির পথে রওনা দিয়েছেন এবং সেই সাথে রবিউল, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন, তার দাদাও সাম্প্রতিক অতীতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং বংশীবদন বর্মন তিনিও বিভিন্ন সময় রাজনৈতিক দলের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ, ফলে রাজনৈতিকভাবে সরকারিভাবে কোনো চেষ্টা না করে একেবারে সরাসরি অবরোধের রাস্তায় কেন নামছেন, কি বলছেন বংশীবদন বর্মন? দেখো, বংশীবদন বর্মনকে বিভিন্ন সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভা সমিতিতে দেখা গেলেও বংশীবদন বর্মন কিন্তু নিজে কখনো তিনি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সে ব্যাপারে কিন্তু স্বীকার করেননি বা সেই কথাকে পাত্তা দেন। তিনি জিসিপি এর সঙ্গেই রয়েছেন, সরাসরি যোগদান করেননি, কিন্তু তার দাদা তো সরাসরি রয়েছেন। তারা কেন রাজনৈতিকভাবে বিষয়টি সরকারের কাছে কেন উপস্থাপন করছেন না, কেন একেবারে বন্ধ অবরোধের রাস্তায় হাঁটছেন, কি বলছেন? দেখো, বংশীবদন বর্মনের শটান যুক্তি যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ভাবে এই আন্দোলনকে চালিত করে এসেছেন এবং বিভিন্ন দপ্তরে এই বিষয়ে একাধিকবার নথি চালাচালি করেছেন, তারপরেও যখন কোনো সুরাহা হয়নি তাই তারা বাধ্য হয়ে রেল অবরোধের মতো সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে যেহেতু রেল কেন্দ্র সরকারের আওতাধীন এবং এই যে কোচবিহার যদি রাজ্য হতে চায় সেটা একমাত্র কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন, কেন্দ্র সরকারের হাত থেকেই সেটা জেলাকে রাজ্য করা সম্ভব, তাই তারা কেন্দ্র সরকারের দিকে নজর দিতেই কিন্তু তারা রেল অবরোধের মতো পন্থা তারা বেছে নিয়েছেন, এমনটাই কিন্তু দাবি বংশীবদন বর্মনের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আরো বারো, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর।
মনীষ সিসোদিয়াকে জামিনের শর্ত থেকে রেহাই দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো আপনাদের জানিয়ে রাখি, মনীষ সিসোদিয়া আম আদমি পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং তার পাশাপাশি একসময় দিল্লির মন্ত্রিসভার অন্যতম সদস্যও বটে। এর আগে তিনি দীর্ঘদিন পরে তিনি জামিন পেয়েছিলেন এবং সেখানে শর্ত ছিল সপ্তাহে 2 দিন তদন্তকারী অফিসারের কাছে তাকে হাজিরা দিতে হবে। সেই শর্ত থেকেই তাকে রেহাই দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আজকে কি বলা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে? 9 আগস্ট যখন সিসোদিয়াকে সিবিআই এবং ইডি দুটো মামলাতেই জামিন দেওয়া হয়, তখন আদালতের তরফ থেকে 10 লক্ষ টাকার বন্ড, পাসপোর্ট জমা রাখা ইত্যাদির পাশাপাশি বলা হয় যে ওই 2 তদন্তকারী সংস্থার 2 আইও অর্থাৎ তদন্তকারী অফিসারের কাছে একজনের কাছে সোমবার, অন্যজনের কাছে বৃহস্পতিবার বেলা 10টা থেকে 11টার মধ্যে হাজিরা দিয়ে যেতে হবে। এই শর্তটা থেকে রেহাই পাওয়ার জন্য মনীষ সিসোদিয়া সুপ্রিম কোর্টে একটা আবেদন দিয়েছিলেন। আজকে সুপ্রিম কোর্ট তার আবেদন খতিয়ে দেখে জানিয়েছে যে এই শর্তটা নিষ্প্রয়োজন। আর কিছু ব্যাখ্যা কিছু দেয়নি, জাস্ট বলে দিয়েছে এই শর্তটার কোনো দরকার নেই এবং সেই সূত্রে তিনি এই সাপ্তাহিক হাজিরা দেওয়ার থেকে রেহাইটা পেয়ে গেলেন। হ্যাঁ অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। তদন্তকারী অফিসারদের কাছে হাজিরার শর্তে রেহাই দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সোম এবং বৃহস্পতিবার সপ্তাহের এই 2 দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে জামিন দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে। তার পাশাপাশি 10 লক্ষ টাকার বন্ড এবং পাসপোর্ট জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এই যে সপ্তাহে 2 দিন হাজিরার নির্দেশ ছিল, সেই নির্দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে রেহাই মিলল মনীষ সিসোদিয়ার। সংখ্যালঘুদের উপর হিংসার কথা স্বীকার করে নিল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন। সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় এ পর্যন্ত বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অনেকগুলি মামলার প্রেক্ষিতে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানতে পারা যাচ্ছে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রশাসন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখপাত্র মোহাম্মদ শফিকুল আলম তিনি সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন গতকালকে যে প্রায় 88টা মামলায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগে। তো ঘটনাটা এটাই প্রমাণ করলো যে এতদিন পর্যন্ত ওখানে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল সেটা মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের কোনো নেতাই কখনোই স্বীকার করেননি, আনুষ্ঠানিকভাবে কখনো বলেননি। শুধু কিছু অভিযোগ আর পাল্টা অভিযোগের ওপর দিয়ে ব্যাপারটা চলছিল। তো এটা হচ্ছে 1 নম্বর। এবং দ্বিতীয় আরেকটি ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে বলা হচ্ছে যে গত 22শে অক্টোবর পর্যন্ত 70 জন গ্রেপ্তার হয়েছে 88টা মামলায়। কিন্তু অক্টোবর আমরা জানি, তারপরেও এখনো ঘটে চলেছে, গতকালকেও ঘটেছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, কিন্তু সেই ঘটনাগুলো এখনো তাতে কত গ্রেপ্তার হয়েছে জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে, যেহেতু বিদেশ সচিব পর্যায়ে 2 দেশের মধ্যে গত পরশুদিন আলোচনার 24 ঘন্টা কাটতে না কাটতেই সরাসরি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সরকারিভাবে এই ঘোষণা করা হলো, তাতে মনে হচ্ছে যে এইটা শুধু মান্যতা দিল না, যে সেই ভারত সরকারের যে চাপ সৃষ্টি হয়েছিল, এই চাপের ফলে আজকে তারা স্বীকার করতে বাধ্য হলো যে ওখানে
সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এবং এটা আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ওপর একটা চাপ তৈরি হয়েছিল যে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে, এবং সেক্ষেত্রে আজকের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আরো বারো এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। দিল্লি পুলিশের পরিচয় দিয়ে বিপুল টাকা প্রতারণার অভিযোগ। শিয়ালদার একটি হোটেল থেকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। কিভাবে চলতো প্রতারণা, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কিভাবে চলতো এই প্রতারণার চক্র এবং কিভাবেই বা গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, আমি জানিয়ে রাখবো যে শহরে এবং বিভিন্ন জায়গায়, শুধুমাত্র শহর নয়, বিভিন্ন জায়গায় এখন একটা যে স্ক্যাম চলছে সেটি হচ্ছে যে কল করে বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে বুঝিয়ে তারা ফ্রড করেছে বা তাদের আগেন্সে কোনো কেস রয়েছে এই সমস্ত বলে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা আদায় করার একটা প্রতারণা চলছে গোটা দেশ জুড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শহরে ফের এরকম একটি ঘটনা, যেখানে একজন মহিলাকে ফোন করা হয় এবং সেই মহিলাকে ফোন করে বলা হয় দিল্লি পুলিশ থেকে বলছে, দিল্লি পুলিশের নাম করে সেই 40 লক্ষ টাকা প্রতারণা করা হয়, তার থেকে নেওয়া হয়। কারণ তাকে বিভিন্ন ভাবে বলা হয় যে তার আগেন্সে একাধিক ভায়োলেশনের কেস রয়েছে এবং সেই কারণের জন্য সেই মহিলা ভয় পেয়ে গিয়ে 60 লক্ষ টাকা দিয়ে দেয়। পরে তারপরে যখন সেই পুরো বিষয়টা তিনি বুঝতে পারেন, পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশ তারপরেই এই দুজনকে গ্রেপ্তার করে। তারা দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা, মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই দুজনকে শিয়ালদার একটি হোটেল থেকে গ্রেপ্তার করে এবং গোয়েন্দারা তাদের অবধি পৌঁছায়। সেটা হচ্ছে যে তাদের যে একাধিক ইলেকট্রনিক এভিডেন্সের সূত্র মারফত তাদের অবধি পৌঁছাতে সক্ষম হয়েছে গোয়েন্দারা। কারণ তাদের যে মোবাইল নাম্বার, যে মোবাইল থেকে তারা ফোন করেছিল, যদিও তারা ইন্টারনেট ইউজ করে ফোন করেছিল, সেই সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স খতিয়ে দেখে গোয়েন্দারা তাদের অবধি পৌঁছায় এবং তারপরে খোঁজ পায় যে তারা শিয়ালদারই একটি হোটেলে রয়েছে এবং সেখান থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মাদারচক এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর স্বামী এবং পরিবারের লোকজন। বিশদে জানবো ঘটনাটি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রথমে বলে রাখি, আরামবাগের যে মাদারচক এলাকা আছে সেই এলাকায় এক গৃহবধূ নাম সাবেরা খাতুন, গত 2 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু আজকে হঠাৎই দেখা যায় যে তার বাড়িতে রক্তাক্ত তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এবং যেটা বাড়ির লোক অভিযোগ করছে যে কালকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে দিয়ে গেছে তার বাপের বাড়ির লোকজন, কিন্তু হঠাৎই আজকে সকালে খবর যায় যে তাদের মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন এসে দেখে যে বাড়ির ভেতরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, কিন্তু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। যেটা বাড়ির লোক অভিযোগ করছে যে জামাই নাকি খুন করে দিয়েছে তাদের মেয়েকে, কিন্তু কেন খুন করেছে, কি হয়েছিল, পুরোটাই দ্বন্দ্বে রয়েছে সবাই। যদিও আরামবাগ থানার পুলিশ এখন পর্যন্ত তদন্ত চালাচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন এমনকি নিজের স্বামীকেও এলাকায় দেখা যাচ্ছে না, তারা পলাতক বলে দাবি করছে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আরামবাগ থানা তদন্ত করছে এবং তারা পুলিশও অভিযোগ করেছে বাপের বাড়ির লোকজন যে এই দোষীদের চিহ্নিত করে যেন শাস্তি পায় তার দাবি তুলছে বাপের বাড়ির লোকজন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। 3 দিনের পূর্ব মেদিনীপুর সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন তিনি, এবং খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দীঘায় আজ যথেষ্ট নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর কিছুক্ষণ বাদেই জগন্নাথ মন্দির পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা, আপনাদের জানিয়ে রাখি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ওই দীঘা চত্বরে এবং মন্দির চত্বরে নিরাপত্তার কি চিত্র দেখতে পাচ্ছ সমীরণ? মেদিনীপুর এই মুহূর্তে আমরা রয়েছি জগন্নাথ মন্দিরে। এখানে জগন্নাথ মন্দিরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, জগন্নাথ মন্দিরের চারিদিকে
শুধু নয়, পুরো দীঘা জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে বোম স্পট রয়েছে জগন্নাথ মন্দিরের ভেতরে, এবং তারাও যথেষ্টভাবে নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং গোটা জগন্নাথ মন্দির চত্বর তারা পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি এখানে যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু টহল দিচ্ছেন এবং সম্পূর্ণ রাস্তা যানজট মুক্ত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রায় আসার সময় হয়ে গেছে বললেই হয়, কারণ আমরা পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী জানতে পেরেছিলাম যে দুপুর 12টার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে আসবেন। তো উনার আশাকে কেন্দ্র করে কিন্তু গোটা রাস্তা এখন ফাঁকা করে দেওয়া হয়েছে। মন্দির চত্বরে বিশাল পুলিশি নিরাপত্তা রয়েছে এবং বোম স্কোয়াডের যে সমস্ত স্টাফ আছে তারাও কিন্তু এখানে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। স্টেট ব্যাংকের বড়বাজার শাখায় বিপুল টাকার জালিয়াতির মামলা এবং সেই মামলায় সিবিআই এর প্রাথমিক রিপোর্ট তলব করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। সেই তদন্ত কতদূর পৌঁছেছে তাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি, 2022 সালের ঘটনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে বড়বাজার শাখা, সেখানে বিপুল টাকা জালিয়াতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। স্টেট ব্যাংকের বিপুল টাকা জালিয়াতির ঘটনায় ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি ব্যাংকের কিছু আধিকারিকও জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল। তার প্রেক্ষিতেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজকে স্টেট ব্যাংকের এই মামলাটি সম্পর্কে বিশদে জানিয়ে আজকে আদালত কি বলেছে জানাও দর্শকদের পীযূষ। বড়বাজার স্টেট ব্যাংকে প্রায় 7 কোটি টাকা জালিয়াতি বিষয় উঠে এলো এবং এখানে রাজ্যের কন্ট্রাক্টের প্রয়োজন। 2022 সালে স্টেট ব্যাংকের বড়বাজার শাখা থেকে 7 কোটি টাকার উপরে জালিয়াতির মামলায় সিবিআই প্রাথমিকভাবে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। কারণ সিবিআইয়ের হাতে তদন্তভার থাকলেও রাজ্যের অনুমতি ছাড়া সেই তদন্ত করতে পারছে না, এমনটাই দাবি সিবিআই। 2022 সালে সিবিআইয়ের কাছে অভিযোগ জানায় ব্যাংক এই ঘটনায় একজন ব্যবসায়ী জড়িত রয়েছে, এই রকম ব্যবসায়ীর সঙ্গে অফিসাররা জড়িত রয়েছে বলে অভিযোগ ব্যাংক। ঘটনার পর সিবিআই কে তদন্তের জন্য আবেদন করে, কিন্তু রাজ্য সরকার সেই অনুমোদন ছাড়া তারা তদন্ত করতে পারবে না, এমনটাই আদালতকে জানিয়েছে। 2018 সালে রাজ্য সরকার সেই কমপ্লেন রুদ্ধ করে দেয়, অনুমোদন রুদ্ধ করে দেয়। ফলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ছাড়া এই অনুমতি ছাড়া তারা তদন্ত করতে পারবে না। এই কারণে বিচারপতি কৃষ্ণঙ্কর ঘোষের এজলাসে দ্বারস্থ হয় সিবিআই। প্রাথমিক অনুসন্ধান কি পেয়েছে তা আদালত যাচাই করে দেখতে চায়। তাই 21শে জানুয়ারি সিবিআই কে রিপোর্ট দিতে হবে বিচারপতির এজলাসে এবং সেই অনুমতির পরে বিচারপতি তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। 21শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আগামী 20শে ডিসেম্বর রয়েছে রাজ্যসভার যে আসন রয়েছে সেই আসনের নির্বাচন এবং সেই আসনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে একটি আসনে নির্বাচন হবে এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বিজয়ী হওয়ার সম্ভাবনা তা 100%, কারণ যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে এর আগেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দিয়েছেন এবং সেই মনোনয়ন জমা দেওয়ার পর সেই মনোনয়ন বৈধ বলেই জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। যেহেতু তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা যথেষ্ট, সেক্ষেত্রে তার বিজয় তো অবশ্যম্ভাবী। তাহলে তার এই জয়ের শংসাপত্র কবে নাগাদ দেওয়া হবে, কি জানতে পারছো? দেখো, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্র স্ক্রুটনি হয়েছে, সেখানে কোনো ত্রুটি ধরা পড়েনি
এবং যেহেতু মনোনয়নের সময় শেষ হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে কোনো মনোনয়ন জমা দেওয়া হয়নি। কারণ এই সিটে তৃণমূল কংগ্রেসের জয়লাভ শুধুমাত্র ছিল সময়ের অপেক্ষা। সেই জায়গাতে আগামী 13 তারিখ অর্থাৎ পরশুদিন বিকেল 3টের সময় তাকে বিধানসভার সচিব সুকুমার রায় তার হাতে জয়ী সার্টিফিকেট দেবেন। এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে তিনি সোমবার রওনা হবেন দিল্লিতে এবং সেদিনই তার শপথ হতে পারে রাজ্যসভার সাংসদ হিসেবে। এবং যেহেতু এই জায়গাটি ফাঁকা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভার সাংসদ তিনি পদত্যাগ করেছিলেন এবং আরজি করের পরিবেশে তিনি পদত্যাগ করার পর থেকে জোহর সরকার, তারপরে সিটটি ফাঁকা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইএনটিটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম মনোনয়ন দেন এবং তিনি গত দুদিন আগেই মনোনয়ন জমা দিয়েছেন এবং আজকে তার স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী 13 তারিখ বিকেল 3টের সময় তাকে জয়ী সার্টিফিকেট দেওয়া হবে বিধানসভা সচিবালয় থেকে। একবারেই তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি। আপনাদের জানিয়ে রাখি, জয়ের শংসাপত্র আগামী শুক্রবারই পেতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঙ্কুর, আরজি করের পরিবেশে সুখেন্দু শেখর রায় তিনি বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়ে এবং প্রশাসন নিয়ে কথা বলেছিলেন এবং সেখানে রাজ্য সরকারের বেশ কিছু দুর্বলতার কথাও তুলে ধরেছিলেন, যা দলের অস্বস্তি বাড়িয়েছিল। তারপরে দলের পক্ষ থেকে তার সঙ্গে দূরত্ব বাড়ানো হচ্ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচেষ্টায় সেটির সমস্যা সমাধান হয় এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে তিনি দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন। সেই চিঠি লেখার পরেই দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বৈঠকে ডাকার জন্য সবুজ সংকেত দেন এবং সেই মতোই কিন্তু আজকে কিছুক্ষণ পরে তিনি বৈঠকে যোগ দেবেন। রাজ্যসভার যে দায়িত্বে রয়েছেন ডেরেক ওব্রায়েন, তার সঙ্গে তিনি আলোচনা করবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে দূরত্ব ছিল সেই দূরত্ব কিন্তু আপাতত মুছতে চলেছে এবং তিনি কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন বলে চিঠিতে সূত্র মারফত জানা যাচ্ছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ন্যাশনাল মেডিকেল কমিশনকে চিঠি দিল WBJDA। মেডিকেল কাউন্সিলের বিভিন্ন ধারা উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, MBBS হিসেবে আশফাকুল্লাহ নাইয়া তিনি রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও কেন MS ENT তিনি লিখছেন সেই প্রশ্ন তুলেই কমিশনকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তা নিয়েই ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন MBBS কিন্তু তা সত্ত্বেও তিনি MS ENT বলে তিনি লিখছেন, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হাওড়ার বড়গাছিয়ায় পঞ্চায়েত মিটিংয়ে ধুন্ধুমার। মিটিংয়ে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের মধ্যে মারামারির ঘটনাও ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগও দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি থেকে এই মারামারির সূত্রপাত? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, পঞ্চায়েতের একটি মিটিং ছিল, সেই মিটিংয়ে ধুমধুমার কাণ্ড তৈরি হয়। পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের মধ্যে মারামারি এবং গুরুতর আহত হলেন পঞ্চায়েতের শিল্প সঞ্চালক। তিনি নির্দল থেকে এসেছেন, হচ্ছে ISF থেকে তিনি যোগদান করেছেন শিল্প সঞ্চালক। তাকে মারধরের অভিযোগ আসছে উপপ্রধান মাজুর আলম মল্লিকের বিরুদ্ধে এবং মল্লিক নিজে আগ্নেয়াস্ত্র অর্থাৎ একটি নিজস্ব লাইসেন্স আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে তার মাথায় আঘাত করে এবং রক্তাক্ত অবস্থা করে। অভিযোগ উঠছে যে উপপ্রধান বারবার এটা অভিযোগ করেছে যে মিটিংয়ের মধ্যে যেখানে যে এই যে শিল্প সঞ্চালক সে বিভিন্ন মানুষজনের থেকে টাকা পয়সা তোলা, এলাকায় তোলাবাজি এবং কোনো রকমই
কাজ হচ্ছে না, তার প্রতিবাদ করেছিল। তার মধ্যেই দুজনের মধ্যে হাতাহাতি, প্রধানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন শিল্প সঞ্চালক এবং শিল্প সঞ্চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে জগৎবল্লভপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলো। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা মিটিং এ ছিল, সেই মিটিং এর মধ্যে একই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই প্রধান উপপ্রধান তাদের বিরুদ্ধেই হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়লেন এবং মারধরও করা হলো, রক্তাক্ত করা হলো। সেই বিষয়ে বিরোধী বলছে যেটা যে তৃণমূলের মধ্যে যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসছে। পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে, চোলাবাজির অভিযোগ আসছে। এলাকায় যারা বাড়ি করবে কোনো রকম পারমিশন নিতে হলে তাদের থেকে পয়সা নিয়ে আসছে, অর্থাৎ প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে উপপ্রধান। সেই নিয়ে একদম ধুমধুমার পরিস্থিতি তৈরি হতে হবে। প্রধান মঞ্জুর আলমকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন শিল্প সঞ্চালক, তার বিরুদ্ধেই অভিযোগ যে তিনি এই কাজকর্মের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত মনীষ সিসোদিয়া সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু তার জামিনের ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছিল সেই শর্তের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। শীর্ষ আদালত সে বিষয়ে কি বলেছে? দেখো, 9 আগস্ট যখন সিসোদিয়াকে জামিন দেওয়া হয়, সিবিআই এবং ইডি তার বিরুদ্ধে দুটো তদন্তকারী সংস্থারই আলাদা মামলা ছিল, কিন্তু দুটো মামলাতেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দেয় এবং দুটি ক্ষেত্রেই শর্ত দেয় যে তদন্তকারী অফিসারের কাছে তাকে সপ্তাহে হাজিরা দিতে হবে। সোমবার এবং বৃহস্পতিবার বেলা 10টা থেকে 11টার মধ্যে একদিন সিবিআই এবং একদিন ইডির আইওর কাছে আর কি। এছাড়াও তাকে তার জামিনের সঙ্গে শর্ত হিসেবে 10 লক্ষ টাকার বন্ড এবং পাসপোর্ট জমা রেখার শর্তটা ছিল, কিন্তু ওই হাজিরা দেওয়ার বিষয়টিকে তিনি সিসোদিয়া সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জটা জানান আর কি। সেই সূত্রে সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে যে ওই শর্তটার এখন আর কোনো দরকার নেই। সেই সূত্রে আগেকার যে রায়, 9 আগস্টের রায়, সেই রায় থেকে ওই শর্তটিকে সুপ্রিম কোর্ট আজ বাদ দিয়ে দিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। সংখ্যালঘুদের ওপর হিংসার কথা স্বীকার করে নিল বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন। সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যাও জানানো হয়েছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানতে পারা যাচ্ছে? অগস্ট থেকে শুরু হয়েছিল বাংলাদেশে অস্থিরতা এবং মাস কয়েক হলো, মাসখানেক হতে চললো। মোটামুটি অক্টোবর থেকেই শুরু হয়েছিল, সেটা হচ্ছে সংখ্যালঘুরা হঠাৎ করে নিশানা হয়ে গেছিল বাংলাদেশ। এই সংখ্যালঘুরা ভারতের পক্ষ থেকে একটা প্রতিবাদ ছিল। স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এপারেও অর্থাৎ ভারতেও একটা অস্থিরতা তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে দেশের বিদেশ সচিব পর্যায়ে এই প্রথম গত পরশু দিনকে ঢাকায় একটা বৈঠক হয়। সেই বৈঠকের পরপরই ঘটনাচক্র, ঠিক তার পরপরই মোহাম্মদ ইউনূসের সরকারের মুখপাত্র মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়েছেন যে এই পর্যন্ত অর্থাৎ 22শে অক্টোবর পর্যন্ত 84টা মামলায় 70 জন গ্রেপ্তার হয়েছে। এই মামলাগুলো তো আপনি স্থান পরিবর্তন করুন জয়ন্তদা, কথা স্পষ্ট আসছে না। আচ্ছা, এর আগে কখনোই শোনা যাচ্ছে? এর আগে কখনোই বাংলাদেশের তরফ থেকে কোনো সরকারি ভাবে
ওখানে যে এরকম একটা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে আন্তর্জাতিক স্তরে, সেই নিয়ে উদ্বেগ প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, অথচ কোনো হেলদোল ছিল না। এই প্রথম কিন্তু তারা অন্তত আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো। এখন এটা কাকতালীয় ভাবে এমনও হতে পারে যে বিদেশ সচিব যাওয়ার পর তাদের সঙ্গে শোয়ার পরেই কোনো চাপে পড়ে, এবং আন্তর্জাতিক চাপ তো রয়েছে, সেই কারণেই কি তারা স্বীকার করলো। এখন দেখার যে শুধু স্বীকার করা নয়, এখন পরিস্থিতি সামাল দেওয়ার এবং কিভাবে তারা তা মোকাবিলা করতে পারে, শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সেটাই এখন দেখার। আমরা সেদিকেই তাকিয়ে আছি। তবে এটুকু বলছি, এটা কিন্তু যে গ্রেপ্তারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 22 অক্টোবর পর্যন্ত, কিন্তু আমরা জানি তারপরেও এই নভেম্বর মাসেও যথেষ্ট গন্ডগোল ওখানে চলছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আরও 12। সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয় 3 জনের। আজ সেই ঘটনার তদন্তেই নমুনা সংগ্রহে ঘটনাস্থলে গেল ফরেন্সিক টিম। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কত সদস্যের ফরেন্সিক টিম ঘটনাস্থলে গেছে? তাদের সঙ্গে পুলিশের পদস্থ আধিকারিকরাও কি রয়েছেন? একদমই তাই। পুলিশের যে উপদস্থ আধিকারিক অর্থাৎ এসডিপিও রয়েছেন এবং রয়েছেন সিআই, এর সাথে রয়েছেন সাগরপাড়া থানার পুলিশ এবং ফরেন্সিকের যে 3 সদস্যের টিম, তারা এসে পৌঁছিয়েছেন এবং ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। গত সোমবার যে বোমা বিস্ফোরণ অর্থাৎ বোমা বাঁধতে গিয়েই কিন্তু 3 জনের মৃত্যু হয়, আর তাতে কিন্তু আতঙ্ক এবং চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন এবং রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল এই ঘটনায়। কেননা সাধারণত সামনে কয়েক মাসের মধ্যে কোনো নির্বাচন ছিল না এবং নেই, তারপরেও কিন্তু বোমা বাঁধছিল। কেন বাঁধছিল, কি কারণে বাঁধছিল, তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছিল এবং তারা সীমান্ত এলাকার মানুষ ছিল এবং শুধু তাই নয়, তারা স্মাগলার অর্থাৎ অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিল এবং তার কারণেই কিন্তু বোমা বাঁধছিল। এই প্রাথমিক তদন্তে সেটা পাওয়া গিয়েছিল। পাশাপাশি যে তারা বোমা বাঁধতে গিয়ে তাদের মৃত্যু হয় এবং বাড়ি ভেঙে পড়ে, সাধারণ বোমা না বলেও কিন্তু প্রশ্ন তুলেছিল সিপিএম নেতা ইউনূস সরকার। আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, আর তারপরেই কিন্তু পুলিশ তৎপর হয়ে ওঠে। কেননা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে পুলিশ তৎপর হয়ে উঠলে সেই দিনকেই কিন্তু বম ডিটেকশন ক্যাম্পের যে ফোর্স তারা এসেছিল বম ডিসপোজালের যে টিম তারাও, এবং পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং সমস্ত এলাকাটাকে কিন্তু ব্যারিকেড করা হয়েছিল। তারপরেই কিন্তু আজ সকাল সকাল কিন্তু ফরেন্সিকের 3 সদস্যের টিম আসে এবং সেখানে রয়েছে এসডিপিও, থানার যে আধিকারিক রয়েছেন তিনিও রয়েছেন এবং সিআই রয়েছেন এবং তদন্ত শুরু করেছে, নমুনাও সংগ্রহ করছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি ইতিমধ্যে কলকাতা টিভিতে দেখাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।